কি রে পাখি, তুই এরকম ড্রেস পরে আছিস কেন? আমি তোকে যে জামাগুলো দিলাম ওগুলো কি করলি তুই? আমি তো তোকে বলেছি এমন পুরানো জামা কাপড় পরে তুই আমাদের বাড়িতে আসবি না। তুই তা সত্ত্বেও এরকম পুরানো জামা কাপড় পরে কেন এসেছিস বল? ওইগুলো এতদিন পরে পরে অনেক ময়লা আর পুরানো হয়ে গেছে আর ছিঁড়েও গেছে। সেই কারণে মা আমাকে ওই জামাগুলো বাদ দিয়ে দিতে বললো। আর আমার কাছে তো কোনো জামা নেই, এখন শুধু এই একটাই জামা আছে, তাই আমাকে এটাই পরে থাকতে হবে রে। তাহলে তুই আমাকে আগে বলিসনি কেন যে তোর সব জামাগুলো ছিঁড়ে গেছে? এরপর থেকে তুই আমাকে এসে বলবি, আমি তোকে আবার নতুন জামা দেব, ঠিক আছে? চল আয় আমার সঙ্গে আয়, আমার আলমারিতে কটা জামা আছে, ওই জামাগুলো তোকে দিয়ে দেব। এবার থেকে তুই ওই নতুন জামাগুলোই পরবি, চল। না রে অনু, থাক না, তুই আমাকে কটা জামা দিয়েছিস বলতো? আবার তুই আমাকে জামা দিলে তোর বাবা মা তোর উপরে রাগ করবে, তখন তো তোর মন খারাপ হয়ে যাবে বল। আর আমি এটা কখনোই চাই না আমার জন্য তোর মন খারাপ হোক। বেশি না বকে চুপ করে আমার সঙ্গে আয়, আমার রুমে চল, আমি তোকে জামাগুলো দিয়ে দিচ্ছি। আমার বাবা মা কেউ আমাকে কিচ্ছু বলেনি, আর তোর কারণে আমাকে কেউ কিছু বলবেও না, কারণ আমার বাবা মা জানে আমি যেই কাজটা করছি ভালোই করছি। কোনো গরিব দরিদ্রকে সাহায্য করা কি খারাপ? কিন্তু অনু দেখ, তুই আমাকে আর কত সাহায্য করবি? তুই কি আমার পাশে সারা জীবন থাকবি? বড় হয়ে তুই তো অন্য জায়গায় পড়াশোনা করতে চলে যাবি, আর আমাকে জানি না আমার বাবা মা তখন কি করবে। তুই আবার সেই একই কথা নিয়ে পড়ে গেলি। চুপ করে আয় আমার সঙ্গে, আমি সারা জীবন তোর পাশে থাকবো। আর আমি যদি কোথাও পড়াশোনা করার জন্য চলে যাই, তাহলে সেখান থেকে এসে সবার প্রথমে আমি তোর সঙ্গেই দেখা করতে যাব। তোকে আমি কখনোই ভুলতে পারবো না, তুই আমার কত ভালো বন্ধু বলতো। এই বলে অনু পাখিকে তার নিজের রুমে নিয়ে যায় এবং নিজের আলমারি খুলে পাখিকে তার কিছু নতুন জামা কাপড় দিয়ে দেয়। ঠিক এরকম ভাবেই অনু সবসময় পাখিকে সাহায্য করত। আসলে অনু ছিল এক ধনী পরিবারের একমাত্র সন্তান, আর পাখি ছিল গরিব বাবা মায়ের একমাত্র মেয়ে। পাখির পরিবারে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া এবং ভালো জামা কাপড় পরার মতো তেমন টাকা জুটতো না, আর সেই কারণেই অনু পাখিকে সাহায্য করত। অনু এবং পাখি দুজনেই একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। পাখি অনুদের বাড়িতে যখনই আসতো, অনু তখনই তার সঙ্গে অনেক অনেক কথা বলতো। তারা একসঙ্গে অনেক মজা এবং খেলাধুলা করত। এভাবেই দেখতে দেখতে তাদের ছোটবেলা কাটছিল। একদিন, অনু কি ব্যাপার, আজকে তুই স্কুলে যাসনি কেন? না রে, আমি জানি আজকে তুই আমার সঙ্গে খেলতে আসবি, সেই কারণে আমি স্কুলে যাইনি। স্কুলে তো আমি একা হয়ে যাই, তোর মতো আমার তো আর কোনো ভালো বন্ধু নেই। যদি তুই আমার স্কুলে পড়তিস তাহলে খুব ভালো হতো, আমরা দুজন মিলে একসঙ্গে স্কুলে যাওয়া আসা করতাম। তুই তো অনেক বড় স্কুলে পড়িস, সেখানে তো অনেক টাকা লাগে, কিন্তু আমার বাবা মা আমাকে সরকারি স্কুলে পড়াশোনা করায়, ওখানে তো অনেক কম টাকাতেই হয়ে যায়। আর টাকা না থাকার কারণে বাবা মা আমাকে এই সরকারি স্কুলেই তো ভর্তি করেছে। হ্যাঁ সেটাই তো, সত্যি স্কুলে তোকে ছাড়া আমার একদম ভালো লাগে না। অনেক বন্ধু আছে, কিন্তু তোর মতো বন্ধু একটাও নেই। এভাবে অনু এবং পাখি একে অপরের সঙ্গে সময় কাটিয়ে নিজের নিজের বাড়িতে চলে যায়। অনুদের বাড়ি থেকে পাখিদের বাড়ির দূরত্ব ছিল কিছুটা, তাই পাখি বেশি দেরি না করেই বাড়িতে ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। তারা দুজনেই এখন বড় হয়ে যায়। একদিন অনু পাখির কাছে গিয়ে বলে, জানিস পাখি, আমি পাশ করে গেছি, এই দেখ আমার রেজাল্ট, আজকে আমি খুব খুশি। আচ্ছা, আজকে তো তোরও রেজাল্ট বেরোনোর কথা ছিল, তোরটা কি হলো বল না? হ্যাঁ রে অনু, তুই পাশ করবি আর আমি পাশ করবো না, এটা কি করে হয়? জানিস অনু, আমার বাবা মা না এখন থেকে আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছে। আচ্ছা তুই বল, স্কুল তো শেষ হয়ে গেল, এবার তুই কোথায় পড়াশোনা করতে যাবি? দেখি বাবাকে বলে, বাবা কি সিদ্ধান্ত নিয়ে বসে আছে সেটাই তো আগে দেখতে হবে। আর তাছাড়া আমার তো অনেক ইচ্ছা বিদেশে গিয়ে পড়াশোনা করার, আর ওখানকারই একটা ছেলেকে বিয়ে করার। ও বাবা, তুই তো দেখছি সবই ভেবে রেখেছিস,
কিন্তু তুই যদি বিদেশি ছেলেকে বিয়ে করিস তাহলে কি তুই এখানে আসতে পারবি? তাহলে তো আমার সঙ্গে আর কোনোদিনও তোর দেখা হবে না, আমিও তোকে কখনো আর দেখতে পাবো না। আচ্ছা বাবা, আগে আমি পড়াশোনাটা শেষ করি, তারপর দেখা যাবে কি হয়। আর তাছাড়া আমি ঠিক তোর সঙ্গে এসে দেখা করে যাব। আচ্ছা এখন আমি যাই, ঠিক আছে? এই বলে অনু থেকে চলে যায়। অনু তার বাবার কাছে গিয়ে বিদেশে পড়াশোনা করার কথা জানায়। এই শুনে অনুর বাবাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই অনুকে বিদেশে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এদিকে পাখির বাবা মা এক দরিদ্র পরিবারের ছেলে বিপ্লবের সঙ্গে পাখির বিয়ে দিয়ে দেয়। বিয়ের কয়েক সপ্তাহ পরেই বিপ্লবের কাজ চলে যায়। সেই কারণে তাদের সংসারে অনেক টানাটানি চলে আসে। তখন ছিল শীতকাল, আর এই কারণেই বিপ্লবের ফ্যাক্টরির মালিক কাজ বন্ধ করে কয়েক মাসের জন্য বিদেশে ঘুরতে চলে যায়। একদিন, পাখি, এবার আমরা কি করব? দেখো না, মালিক তো চলে গেল, তারপর আমাদের কিছু পয়সাও দিয়ে গেল না। এখন আমি অন্য কাজ কোথায় পাবো বলো তো? আবার এই শীতের মধ্যে তাড়াতাড়ি কোনো কাজও তো পাওয়া যাবে না। সবই তো বুঝতে পারছি বিপ্লব, কিন্তু আমাদের বাড়িটা তো অনেক ফাঁকা। এই শীতে বাড়ির মধ্যে কনকনে বাতাস ঢুকছে। এই বাতাসটাকে আটকানোর জন্য আমাদেরকে তো একটা ব্যবস্থা করতে হবে। বাড়িটাকে ভালো করে মেরামত করতে হবে, আর তার উপর একটা কম্বলও কিনতে হবে। আমি জানি পাখি, শীত পড়ে গেছে তাই কম্বল কিনতে হবে। আমাদের তো একটাই কম্বল ছিল, সেটা আবার অনেক বছর আগেরও। এই শীতটা যে আমাদের কিভাবে কাটবে আমি সেটাই ভাবছি। এখন তো হাতে একটা টাকা পয়সাও নেই, তাহলে কম্বল কোথা থেকে নিয়ে আসবো বলো তো? কিছু করার নেই, আমাদেরকে যেমন করেই হোক একটা রাস্তা তো বের করতেই হবে। তা না হলে এই ঠান্ডার মধ্যে থেকে সকলেরই শরীর অসুস্থ হয়ে যাবে। আর তাছাড়া মা তো অনেক বৃদ্ধ হয়ে গেছে, এই ঠান্ডা সহ্য করার মতো ক্ষমতা তো মায়ের আর নেই। এসব কথাবার্তা বলতে বলতে তারা দুজনেই কাজ খোঁজার সিদ্ধান্ত নেয়। এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। পাখি সকাল থেকে উঠে সারাটা দিন ঠান্ডা জলে কাজ করে, আর এই ঠান্ডায় থেকে থেকে তার অনেক বেশি কাশি এবং সর্দি হয়। এটা দেখে তার শাশুড়ি মা কমলা দেবী বলে, বৌমা, তুমি বরং খোকার সঙ্গে ডাক্তারের কাছে যাও। দেখো, তোমার শরীরটা কিন্তু খুবই খারাপ, আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। ঠান্ডা জলে কাজ করে আবার এই ঠান্ডার মধ্যে থাকা, একবার ডাক্তারকে দেখিয়ে এসো। তোমার কাশিটা তো অনেকদিন থেকেই হচ্ছে, ভালো হচ্ছে না। তুমি বরং যাও, খোকার সঙ্গে একবার ডাক্তারখানায় যাও। কিন্তু ডাক্তারখানাতে গিয়ে আর কি হবে? ও আপনি আপনি সেরে যাবে, ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি খুব ভালো করেই জানি তুমি কেন ডাক্তারের কাছে যেতে চাইছো না। খোকার হাতে এখন পয়সা নেই, তাই না? কিন্তু যদি আমার কিছু হয় আর তোমারও যদি শরীর অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমাদের দুজনকে দেখার মতো কিন্তু আর কেউ নেই। আমার যদি কিছু হয় আর তুমি ভালো থাকো, তাহলে তো তুমি আমাকে দেখতে পারবে আর আমার দেখাশোনাও করতে পারবে। সেই কারণেই আমি বলছি, তোমার সুস্থ থাকাটা কিন্তু খুব দরকার। এই বলে কমলিকা দেবী সেখান থেকে চলে যায়। পাখি তার শাশুড়ি মায়ের কোনো কথাতেই পাত্তা দেয় না। সে আবার রান্নাঘরে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। কমলা দেবীর বয়স হয়েছিল, সেই কারণে অত ঠান্ডা সহ্য করার মতো তার কোনো ক্ষমতা ছিল না। শীতকালের কনকনে ঠান্ডার মধ্যে একটা চাদর গায়ে দিয়েই তাকে ঘুমাতে হতো। একদিন হঠাৎ করে রাত্রিবেলা কমলা দেবীর প্রচন্ড জ্বর আসে। বিপ্লব, এবার কি করব? বাড়িতে তো খাওয়ার মতো কিছু নেই, আর এদিকে মায়ের আবার জ্বর এসেছে। তুমি এখন মাকে নিয়ে কোথায় যাবে? ডাক্তারের কাছে গেলেই তো টাকা লাগবে, আমাদের কাছে তো এখন কোনো টাকাও নেই। তাহলে কি করব? কি করব আমিও তো সেটা বুঝতে পারছি না। তুমি বরং মায়ের মাথায় জলপট্টি দিয়ে দাও, তা না হলে এখন এই সময় আমি মাকে নিয়ে কোথায় যাব? যদি আগে থেকে একটা কম্বল কিনে রেখে দিতাম, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ সেটাই তো, যদি বাড়িতে একটা ভালো গরম কম্বল থাকতো তাহলে মায়ের আর জ্বর হতো না, মা একদম সুস্থ থাকতো। পাখি তার শাশুড়ি মায়ের পাশে সারা রাত ধরে জেগে বসে থাকে, তার মাথায় জলপট্টি দেয়। শীতের কারণে জলপট্টিতে কমলা দেবীর আরো বেশি ঠান্ডা লেগে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে যেমন তেমন করে রাতটা কাটে। পরের দিন সকালে কমলিকা দেবীর গায়ের জ্বর একটু কমে আসে। হাতে টাকা পয়সা না থাকার কারণে বিপ্লব কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু বিপ্লব কোনো কাজ খুঁজে পায় না। শেষ পর্যন্ত পাখি একটা লোকের বাড়িতে কাজ পায়। এরকম ভাবেই দেখতে দেখতে যেমন তেমন করে তাদের সংসার চলছিল। বিপ্লব, আর কতদিন এরকম ভাবে চলবে বলতো?
দেখতে দেখতে তো অনেক দিন হয়ে গেল। দেখছো তো ঠান্ডার পরিমাণ কতটা বেড়ে গেছে। এত ঠান্ডা সহ্য করে কি থাকা সম্ভব বলো? এখন তো আমার একটাই রাস্তা, তাছাড়া তো আমার কাছে আর কোনো উপায়ও নেই। এই বলে বিপ্লব এবং পাখি রাস্তায় ভিক্ষা করতে শুরু করে দেয়। ভিক্ষা চাওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় সকাল থেকে বিকাল হয়ে যায়। আর ঠিক এমন সময় অনু একটা বড় গাড়ি করে সেই পথ দিয়েই যাচ্ছিল। অনুর সঙ্গে একটা ছেলেও ছিল। পাখি আর বিপ্লব অনুকে দেখতে পায় না, কিন্তু অনু পাখিকে দেখতে পায়। তখন পাখি রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকেদের কাছ থেকে ভিক্ষা চাইছিল। এসব দেখে অনু ভীষণ পরিমাণে অবাক হয়। এটা তো পাখি, আর এটা নিশ্চয়ই ওর স্বামী। দেখো গৌরব, ওটা তো আমার বান্ধবী, মানে ওটা আমার ছোটবেলার বান্ধবী। আজকে আমি ওকে এরকম অবস্থাতে দেখবো আমি তো কখনোই ভাবিনি। চলো ওদের পেছন করা যাক। এই বলে অনু পাখি এবং বিপ্লবের পিছু করতে শুরু করে। পাখি এবং বিপ্লব একটা ছোট্ট ঘরের মধ্যে ঢুকে গেলে তার জানালা দিয়ে অনু এবং গৌরব তাদের পরিস্থিতিটা দেখতে থাকে। কিছুক্ষণ পর অনু এবং গৌরব আবার গাড়ি করে নিজেদের বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার পাখিদের বাড়িতে আসে। ছোটবেলার বান্ধবী পাখি যখন অনুকে চোখের সামনে দেখে তখন পাখি কান্নাকাটি করতে শুরু করে দেয়। তোকে কত বছর পর দেখছি, তুই কেমন আছিস? আর এখানে কবে আসলি তুই? তোর জীবন তো অনেক ভালো কাটছে, তাই না? আমি জানি তুই অনেক সুখে আছিস, আর আমি সবসময় এটাই চাইতাম তুই যেখানেই থাকিস না কেন সুখে থাক। পাখি, এসব কি হচ্ছে? তোর পরিবারের এরকম অবস্থা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই যদি একটু ব্যাপারটা আমাকে খুলে বলতিস তাহলে ভালো হতো। আসলে অনু, তোকে আর কি বলবো, সবই তো দেখতে পাচ্ছিস। পরিস্থিতি আমাদের অনেক খারাপ। বিপ্লবের কাজটা চলে গেছে, এখন আমরা দুজনেই ভিক্ষা করে খাই। আর শাশুড়ি মায়ের শরীর অনেক খারাপ, ওনাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না, শুধুমাত্র টাকার অভাবে। তোদের পরিস্থিতি আমি বুঝতে পেরেছি, তুই চিন্তা করিস না। তোর তো নতুন কম্বলের দরকার ছিল, তাই না? দেখ, আমি তোর জন্য নতুন কম্বল কিনে এনেছি। আর এটা আমার হাজবেন্ড গৌরব। গৌরবকে আমি যখন তোর কথা বললাম তখন গৌরব তোর জন্য অনেক কিছু শপিং করেছে। এই দেখ। এই কথা শুনে পাখি, বিপ্লব এবং বিপ্লবের মা কমলিকা দেবী খুবই খুশি হয়। তাদের চোখে খুশিতে জল চলে আসে। সেদিন দুই বান্ধবী একে অপরকে সামনাসামনি দেখে অনেক কান্নাকাটি করতে থাকে। তাদের এই ভালোবাসা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা গৌরব এবং বিপ্লবের চোখেও জল চলে আসে। বলছি, আমি একটা নতুন ফ্যাক্টরি খুলেছি, আর ওখানে ম্যানেজারের প্রয়োজন, তাই আমি ভেবে নিয়েছি বিপ্লবকে ম্যানেজার হিসেবে রেখে দেব। এই কথা শুনে তারা সকলেই খুবই খুশি হয়। এভাবেই বিপ্লব গৌরবের ফ্যাক্টরিতে কাজ পেয়ে যায়। ফ্যাক্টরিতে কাজ পাওয়ার পর থেকে তাদের সংসারে আর কোনো অসুবিধা থাকে না। এরকম ভাবেই দেখতে দেখতে তাদের দিন ফিরে আসে, আর এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।